আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বোর পরমাণু মডেল। এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে ইম্পর্টেন্ট যে অধ্যায় সেটা হচ্ছে পদার্থের গঠন। আর এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। তো যেহেতু পরমাণুর মডেল, তাহলে পরমাণু কী জিনিস সেই সম্পর্কেই আহ, এই মডেলে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা একটা জিনিস দেখি। ধরো এটা হচ্ছে আয়রন, অর্থাৎ লোহা। লোহা তো এখানে যে পরমাণুগুলো আছে তার মধ্যে অবশ্যই প্রত্যেকটা কণায় হচ্ছে, প্রত্যেকটা পরমাণু হচ্ছে আয়রনের। আয়রনের প্রত্যেকটা পরমাণু। এখন এই যে একটা পরমাণু, এই যে একটা পরমাণু, এই পরমাণুটাকে যখন মাইক্রোস্কোপ দ্বারা দেখা হয় তখন এর মডেলটা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। আহ, গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে খ্রিস্টপূর্ব 400 অব্দে ডেমোক্রিটাস সর্বপ্রথম এই পরমাণুর ধারণা দেন। এরপরে এরিস্টটল, প্লেটো এবং রাদারফোর্ড 1911 সালে এসে এর বিভিন্ন প্রস্তাব প্রদান করেন। আহ, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে নিলস বোর 1913 সালে এসে উনি একটা প্রস্তাব করেন পরমাণু সম্পর্কে। সেটা আজকে আমরা একটু আলোচনা করব। তো তো আমরা একটা বিষয় জানি যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। ওকে। এখন এই নিউক্লিয়াসের চারদিকে শক্তি স্তরগুলো এরকমভাবে সাজানো থাকে। নিউক্লিয়াসের অভ্যন্তরে জানি প্রোটন এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াসের অভ্যন্তরে প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউট্রনের কোনো চার্জ নেই। এখন এই শক্তি স্তরে, এই নিউক্লিয়াসের বাহিরে যে শক্তি স্তরগুলো আছে সেই শক্তি স্তরগুলোর মধ্যে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তো ইলেকট্রনগুলো কিভাবে ঘোরে দেখো। সূর্যের চারদিকে পৃথিবী, সূর্যের চারদিকে পৃথিবী যেরকম ঘুরে, হ্যাঁ, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে। পৃথিবী ঘোরা, পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরতে 365 দিন সময় লাগে। আবার পৃথিবী নিজে তার নিজ অক্ষের উপরে একবার ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। তার মানে কি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার এই নিজ অক্ষের উপরও পৃথিবী ঘুরছে। একই রকম ভাবে এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের বাহিরে অনুমোদিত বৃত্তাকার শক্তি স্তর আছে। নিলস বোর এই শক্তি স্তরগুলোকে এন দ্বারা প্রকাশ করেছেন। এন ইকুয়াল 1 2 3 4 এভাবে। তো এন ইকুয়াল যখন 1 হবে, এন ইকুয়াল যখন 1 হবে তখন তার নাম হবে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর। শক্তি স্তরের অপর নাম হচ্ছে অরবিট অথবা শেল, শেল অথবা স্থির কক্ষপথ, স্থির কক্ষপথ। এন ইকুয়াল যখন 2 হবে, এন ইকুয়াল 2, তখন সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। তারপরে হচ্ছে দ্বিতীয় অরবিট, হ্যাঁ, দ্বিতীয় শেল, দ্বিতীয় স্থির কক্ষপথ, এইভাবে। এখন কথা হচ্ছে যে নিউক্লিয়াসের বাইরে যে শক্তি স্তরগুলো আছে এগুলো তার কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট দূরত্বে আছে, কেন্দ্র থেকে নির্দিষ্ট একটা ব্যাসার্ধ বজায় রেখে নির্দিষ্ট একটা দূরত্বে আছে। এখন এই এই নির্দিষ্ট দূরত্বে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো নিজ অক্ষের উপর ঘুরতে থাকে। আবার একই সাথে এই নিউক্লিয়াসের এতটুকু, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলো মুভ করতে থাকে। এখন এই নিলস বোরের যে প্রস্তাব সেটা হচ্ছে ইলেকট্রন নির্দিষ্ট ব্যাসার্ধের অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। সেগুলো এলোমেলো ভাবে ঘুরে না। অর্থাৎ ইচ্ছা করলেই পরমাণু নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারবে না। পারবে কখন? যখন পরমাণুকে উত্তেজিত করা হয়। যখন পরমাণু শক্তি শোষণ করে অথবা বিকিরণ করে। এই বিষয়ে আমরা দ্বিতীয় টপিকটা পড়ব। তো ফার্স্ট অফ অল যে বিষয়টা, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের বাইরে শক্তি স্তরগুলো আছে, শক্তি স্তরে ইলেকট্রন থাকে, শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো অবশ্যই নিজ কক্ষপথে ঘোরে।
আবার এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। এটা হচ্ছে n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তর, n ইকুয়াল 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। এটা জাস্ট একটা ক্রমিক নাম্বার। n ইকুয়াল যদি 4 হয় তাহলে চতুর্থ শক্তি স্তর। ওকে, এখানে আরেকটা বিষয় হলো যে n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তর, ঠিক আছে, n ইকুয়াল 1 হলে প্রথম শক্তি স্তর, সেটা ইংরেজি বর্ণ কে দ্বারা প্রকাশ করা হয়, কে দ্বারা প্রকাশ করা, আর সেখানে ইলেকট্রন সংখ্যা দুইটা বসে, ইলেকট্রন বসে দুইটা, এ বি সি দ্বারা প্রকাশ করা হয় না। প্রথমেই প্রথম শক্তি স্তরে যা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে কে, কে এর মান হবে 2, অর্থাৎ প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন বসবে, প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন বসবে। n ইকুয়াল যখন 2 হবে তখন সেই শক্তি স্তরের নাম হবে এল। এল ইকুয়াল কত হবে 8, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন বসবে। এই ইলেকট্রনগুলো এভাবে জোড়ায় জোড়ায় বসবে। তারপরে n ইকুয়াল যদি আমরা 3 লিখি তাহলে সেটার নাম হবে কি, কে এল এম। এম ইকুয়াল কত হবে 18, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন বসে 18টি, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বসে 8টি, প্রথম শক্তি স্তরে 2টি, এইভাবে বসে। এখন কথা হচ্ছে এই যে ইলেকট্রনগুলো বসার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সূত্র আছে। সেই সূত্রটা হলো 2n²। এই সূত্র মেনটেন করে চলে। যেমন n ইকুয়াল যদি 1 হয় তাহলে 1² এর রেজাল্ট আসে 2, তার মানে প্রথম শক্তি স্তরে দুইটা ইলেকট্রন বসে। n এর মান যদি, অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন বসে। এইভাবে মানগুলো বের করতে হয়। আচ্ছা, এরপরে দেখো তারপরে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ এর সূত্র হচ্ছে mvr ইকুয়াল, কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh/2π। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র। গ নাম্বার প্রশ্ন আসে যে কৌণিক ভরবেগের মান বের করো। 2026 সালেও কেমিস্ট্রিতে একটা প্রশ্ন আসছিল, কৌণিক ভরবেগের মান বের করতে বলছে। ওকে, তাহলে এখানে mvr nh/2π প্রত্যেকটা বিষয়ের মান আমাদের জানতে হবে। যে m হচ্ছে ভর, m হলো ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। তো ইলেকট্রনের ভর m ইকুয়াল 9 × 11 × 10⁻31 কেজি। কেজিতে নিলে ইলেকট্রনের ভর হয় 9 × 11 10⁻31 কেজি। যদি এই মানটাকে গ্রামে লিখো তাহলে তার মান আসবে 9.11 × 10⁻28 গ্রাম, এটা আসবে। ওকে, আচ্ছা, এরপরে দেখো ভি। ভি এর মান কত? ভি মানে কি? ভি মানে হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরে সেই শক্তি স্তরে বেগ, অর্থাৎ ইলেকট্রনের বেগ। এটা হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। ওকে, তো ইলেকট্রনের বেগ যে কোনো মান দেওয়া থাকতে পারে, 10 ms/1 এরকম মান দেওয়া থাকতে পারে। তারপরে কি আছে? আর আর হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের ব্যাসার্ধ, অর্থাৎ এটা হচ্ছে নিউক্লিয়াস থেকে ওই ইলেকট্রনের ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধের মান দেওয়া থাকবে, আমরা লিখব ব্যাসার্ধ r ইকুয়াল যে কোনো একটা মান দেওয়া থাকতে পারে। ব্যাসার্ধের একক কি হবে? মিটার। তাহলে আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তাহলে ব্যাসার্ধ r ইকুয়াল এত মিটার। এরপরে n হচ্ছে শক্তি স্তরের সংখ্যা, শক্তি স্তরের সংখ্যা। ওকে, আচ্ছা, এইখানে একটা বিষয় ভুল করে অনেকেই। দেখো, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের পরবর্তী থেকে শক্তি স্তরের সংখ্যাগুলো হিসাব করতে হবে। n ইকুয়াল 1 হবে, তারপরে হচ্ছে এটা হবে n ইকুয়াল 2, তার মানে এটা হচ্ছে শক্তি স্তরের, এটা হচ্ছে নিউক্লিয়াস, এতটুকু হচ্ছে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস।
ওকে, এখান থেকে শুরু হবে n = 1 n = 2, এটা মাথায় রাখতে হবে। ওকে, তারপরে কি আছে, h। h মানে হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। এখন এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক সিকিউতে অনেক সময় মান দেওয়া থাকে না, তো সেই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। প্লাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে h = 6.626 ইন্টু 10⁻⁻34 কেজি মিটার পার সেকেন্ড। এটা ওকে, এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 2022 সালে ঢাকা বোর্ডে একটা প্রশ্ন আসছিল, প্লাঙ্কের ধ্রুবকের মান। আচ্ছা, এরপরে দেখো পায়ের মান তো হচ্ছে 3.1416, এটা হচ্ছে পায়ের মান। এখন সিকিউর জন্য এমসিকিউর জন্য প্লাঙ্কের ধ্রুবকের সাংখ্যিক মান কত সেটা আসে। প্লাঙ্কের ধ্রুবকের সাংখ্যিক মান কত সেটা আসে, আবার প্লাঙ্কের ধ্রুবকের একক কি, এককটা আসে। তাহলে আমাদেরকে একটু বুঝে শুনে পড়াশোনা করতে হবে। ওকে, আচ্ছা, এরপরে এখানে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড এই এককটা হবে, মিটার পার কেজি স্কোয়ার এই এককটা হবে। আচ্ছা, এখন এরপরের অংশটা আমরা একটু দেখি। তাহলে প্লাঙ্কের ধ্রুবকের একক কি, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ। তো বোরের মতামত অনুসারে নিলস বোর বলেন যে শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে গমন করতে পারে। কখন? যখন শক্তি শোষণ করে। যখন শক্তি কি করে? শোষণ করে। এটা মাথায় রাখতে হবে। শোষণ যখন করে তখন নিচের পথ থেকে উপরের পথে যাওয়া যায়। যখন শক্তি অর্জন করে তখন নিচ পথ থেকে নিম্ন পথ থেকে উপরের পথে যাওয়া যায়, তখন শক্তি শোষণ করে। আর একটা ইলেকট্রন ধরো উপরে শক্তি স্তর আছে, উচ্চ শক্তি স্তরে, এই উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে কখন? শক্তি যখন বিকিরণ করবে, বিকিরণ শক্তি যখন বিকিরণ করবে, ছেড়ে দিবে, শক্তি যখন হারাবে, তখন উপরের শক্তি স্তর থেকে অর্থাৎ উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে চলে আসবে। এখানে এই দুইটা হচ্ছে এমসিকিউর জন্য, এই দুইটা এমসিকিউর জন্য। ওকে, আচ্ছা, এখন কথা হলো যে এই যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন প্রদক্ষিণ করে তখন শক্তি শোষণ করে, আর উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে আসে শক্তি বিকিরণ করে, এই বিকিরিত বা শোষিত শক্তির পরিমাণ হিসাব করা যায়। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে শোষিত শক্তির পরিমাণ এইচ ভি ইকুয়াল hc/λ, এটা হচ্ছে সূত্র। তাহলে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণের সূত্র হচ্ছে কি, hv ইকুয়াল hc/λ, এটা হচ্ছে তোমার। ওকে, এখন তুমি তো জানো এস মানে কি, এস মানে প্লাঙ্কের ধ্রুবক, এই ব্যাপারটা তুমি জানো। ওকে, তো ভি মানে কি? ভি মানে হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। ওকে, ভি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। ওকে, তাহলে এর একক কি? ভি ইকুয়াল ধরো 10 হার্জ, হার্জ হচ্ছে একক।
শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক, যেহেতু কম্পাঙ্ক বলছে আমরা জানি কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ অথবা সেকেন্ড পার সেকেন্ড। ওকে, তাহলে আমরা জানি কম্পাঙ্কের সূত্র F = 1/t, F = 1/t। তাহলে 1/, যে টি, টি হচ্ছে সময়ের এককটা, সময়ের একক হচ্ছে সেকেন্ড, সময়ের একক সেকেন্ড। এই সেকেন্ডে যদি আমরা উপরে নিই ইনভার্স 1 হয়ে যাবে। তার মানে কম্পাঙ্কের একক হার্জ হতে পারে, পার সেকেন্ডও হতে পারে। ওকে, এরপরে সি। সি কি? সি হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল ধরো 10 মিটার। তাহলে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে তরঙ্গ দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, সেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আর যে সি আছে, সরি এটা হচ্ছে ল্যামডা, এটা হচ্ছে ল্যামডা। তারপরে কি আছে? সি। সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ। আলো শূন্য স্থানে 30 কোটি মিটার পার সেকেন্ড বেগে চলে। তাহলে সি এর মান কত হবে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 3-এর পরে 8টা শূন্য হবে, 3-এর পরে 8টা শূন্য। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে কত হয়? 30 কোটি, 30 কোটি মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে আলো 30 কোটি মিটার পথ অতিক্রম করে। ওকে, এই ছিল বোর পরমাণু মডেল। এবং বোর পরমাণু মডেলের কিছু সাফল্য আছে, তোমরা এটা পড়ে নিবে। বোর পরমাণু মডেলের সাফল্য, তারপর হচ্ছে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, এগুলো আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।